সকলকে সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। রামকৃষ্ণ মঠ বাগদা আয়োজিত রামকৃষ্ণ মিশনের 125 বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে আজকের বিষয় জীবন সংগ্রামে উত্তীর্ণ হতে রামকৃষ্ণ মিশনের ভাবনায় বৃত্তিমুখী বিদ্যাদান। আমরা মহাভারতে দেখি ধর্মের সংজ্ঞা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক বিবাদ সেখানে হয়েছে এবং সেখানে যখনই ধর্ম নিয়ে কোনো প্রসঙ্গ আসছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে এইটি, যত ধর্ম তত জয়হা, যেখানে ধর্ম সেখানেই জয়, অধর্মের কখনো জয় হয় না। সুতরাং এই ধর্মের সংজ্ঞা কি হবে এইটি নির্ধারণ করতে গিয়ে যাজ্ঞবল্ক্য সংহিতায় আছে শ্রুতি স্মৃতি বিহিত ধর্ম তৎ অলাভে শিষ্টাচার প্রমাণম। আমরা ধর্ম কোথা থেকে জানবো, ধর্ম কি কোথা থেকে জানবো, এ প্রসঙ্গে বলা হচ্ছে যে শ্রুতি থেকে জানবো, শ্রুতি অর্থাৎ উপনিষদ, এবং স্মৃতি থেকে জানবো, স্মৃতি অর্থাৎ মহাভারত, যাজ্ঞবল্ক্য সংহিতা, মনুসংহিতা ইত্যাদি। এবং ধর্ম কি এই প্রসঙ্গটি যখন শ্রুতি কিংবা স্মৃতি কোনোটাতেই পাওয়া যাবে না, তখন আমাদের শিষ্ট ব্যক্তির জীবনচর্যা দেখতে হবে। শিষ্ট ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারবো যে ধর্ম কি। এখন প্রশ্ন হচ্ছে যে শিষ্ট ব্যক্তি কারা? যাজ্ঞবল্ক্য তারও উত্তর দিচ্ছেন যে শিষ্ট কোনো অকাম আত্মা, যিনি সম্পূর্ণ নিষ্কাম, অকাম, কোনো ভেস্টেড ইন্টারেস্ট তার মধ্যে নেই, তিনিই হচ্ছেন শিষ্ট। তা মহাভারতে এই ধর্ম প্রসঙ্গে এইসব আলোচনা করতে করতে আরেকটি জায়গায় ধর্মের আরেকটি সংজ্ঞা দেয়া হচ্ছে যে দার্শমেতৎ ইদম ধর্মম দানমেকম ইদম যশঃ। দক্ষতাই হচ্ছে ধর্ম। আমরা যখন এই বৃত্তিমুখী শিক্ষার কথা বলছি, স্কিলের কথা বলছি, স্কিল এডুকেশনের কথা আজকের দিনে খুব করে বলা হচ্ছে, তখন মহাভারতের এই কথা যে দক্ষতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই প্রসঙ্গটি বারবার করে আমাদের মনে আসে। ভবিষ্য পুরাণের ব্রাহ্ম পর্ব, ভবিষ্য পুরাণ হচ্ছে একটি মহাপুরাণ, তার ব্রাহ্ম পর্বে বলা হচ্ছে যে বিদ্যা হচ্ছে 18টি। সেগুলো কি কি? অঙ্গানি চতুরো বেদা মীমাংসা ন্যায় বিস্তারঃ পুরাণম ধর্মশাস্ত্রঞ্চ বিদ্যা হেতাশ্চতুর্দশঃ আয়ুর্বেদো ধনুর্বেদো গান্ধর্বশ্চৈব তে ত্রয়ঃ অর্থশাস্ত্রং চতুর্থ তু বিদ্যা হি অষ্টদশৈব চ। বলছেন এই 18টি বিদ্যা কি না? অঙ্গানি, অঙ্গানি মানে হচ্ছে বেদাঙ্গ, 6টি হচ্ছে বেদাঙ্গ, 6। তারপরে হচ্ছে চতুরো বেদা, 4টি বেদ, ঋক্ সাম যজু অথর্ব, তাহলে 6 4 হলো 10। মীমাংসা 11, ন্যায় বিস্তার, ন্যায় শাস্ত্র মানে হচ্ছে 12। পুরাণম ধর্মশাস্ত্রঞ্চ, পুরাণ এবং ধর্মশাস্ত্র, তার মানে হলো 14টি বিদ্যার সন্ধান আমরা পেলাম। এছাড়া হচ্ছে আয়ুর্বেদ ধনুর্বেদ গান্ধর্বশ্চৈব তে ত্রয়ঃ, আয়ুর্বেদ, ধনুর্বেদ এবং গান্ধর্ব বিদ্যা অর্থাৎ সঙ্গীত বিদ্যা, পেন্টিং, এইসব, এর মধ্যেও সব স্কিলের কথা রয়েছে। এবং বাস্তুবিদ্যা, অর্থশাস্ত্রম চতুর্থ তু, অর্থশাস্ত্র সঙ্গে বাস্তুতন্ত্র অর্থাৎ আর্কিটেকচার, স্থাপত্যবিদ্যা, একেও ধরে নেওয়া হচ্ছে। এইভাবে 18টি বিদ্যার সন্ধান আমরা এই ভবিষ্য পুরাণে পাই। কেন এইসব কথা আমরা বলছি? এইটি প্রমাণ করবার জন্যই বলছি যে আজকের দিনে যে বৃত্তিমুখী বিদ্যার কথা আমরা বলছি, যে টেকনিক্যাল এডুকেশনের কথা আমরা বলছি, যে ভোকেশনাল এডুকেশনের কথা বলছি, এর কোনোটি প্রাচীন ভারতবর্ষে অজানা ছিল না, অপান্তেও ছিল না। এইটি প্রমাণ করবার জন্যেই এই সমস্ত কথা, মহাভারতের কথা, পুরাণের কথা আমরা উল্লেখ করছি। যাই হোক, 1893 সালে আমরা ইদানিংকালে চলে আসি, স্বামীজির সময়ে চলে আসি। 1893 সালে
পেনিনসুলার জাহাজে করে স্বামীজি জাপান হয়ে আমেরিকার দিকে রওনা হচ্ছেন। এই জাপান হয়ে যখন তিনি চিকাগোর দিকে যাচ্ছেন, তখন জাহাজে জামশেদজি টাটা, পরবর্তীকালে ভারতবর্ষে শিল্প আন্দোলনের যিনি অগ্রগণ্য অন্যতম পথিকৃৎ, যার অবদানের কথা স্বীকার না করে কোনো উপায় আমাদের নেই, তিনিও স্বামীজির সহযাত্রী। এখন এই জামশেদজি টাটা তিনিও ভারতের যে প্রাচীন অধ্যাত্ম তত্ত্ব তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন, এবং যখন তিনি স্বামীজির মতো একজন মহাপুরুষের সংস্পর্শে এলেন, তাদের দুজনের মধ্যে ভারতবর্ষের ভবিষ্যৎ এবং সেই ভারতবর্ষের উন্নয়ন কোন পথে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, এই কথা আমরা অনুমান করে নিতেই পারি। কেন আমরা এটি অনুমান করতে পারি? কারণ পরবর্তীকালে আমরা দেখছি যে জামশেদজি টাটা স্বামী বিবেকানন্দকে একটি চিঠি দিয়েছিলেন, এবং সেই চিঠিতে জামশেদজি টাটা বলছেন, স্বামীজিকে লিখেছিলেন একটি চিঠি, এবং সেই চিঠির ডেট হচ্ছে 1898 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর। জামশেদজি টাটা সেই চিঠিতে বলছেন, প্রিয় স্বামী বিবেকানন্দ, আমার বিশ্বাস আপনি জাপান থেকে চিকাগোর পথে জাহাজে সহযাত্রী রূপে আমাকে মনে রেখেছেন। ভারতে সন্ন্যাসী সুলভ ত্যাগের আদর্শের পুনর্জাগরণ, ওই আদর্শকে ধ্বংস করার পরিবর্তে যথাযোগ্য পথে চালিত করার কর্তব্য সম্বন্ধে আপনার অভিমত বর্তমান মুহূর্তে আমার বিশেষভাবে মনে পড়ছে। ভারতে বৈজ্ঞানিক গবেষণাগার স্থাপন সম্বন্ধে আমার পরিকল্পনার কথা আপনি নিশ্চয়ই শুনেছেন বা পড়েছেন। এই প্রসঙ্গে আপনার চিন্তা ও ভাবরাজির কথা আমি স্মরণ করছি। মনে হয় যদি ত্যাগব্রতী মানুষেরা আশ্রম জাতীয় আবাসিক স্থানে অনাড়ম্বর জীবন যাপন করে, প্রাকৃতিক ও মানবিক বিজ্ঞানের চর্চায় জীবন উৎসর্গ করে, তাহলে তার অপেক্ষা ত্যাগাদর্শের শ্রেষ্ঠতর প্রয়োগ আর কিছু হতে পারে না। জামশেদজি পরিষ্কার করে বলছেন যে একটা আশ্রমিক জীবনের মধ্যেই একমাত্র প্রাকৃতিক এবং মানবিক বিজ্ঞান অর্থাৎ হিউম্যান সায়েন্সের ঠিক চর্চা হতে পারে। জামশেদজি আরও লিখছেন, আমার ধারণা এই জাতীয় ধর্মযুদ্ধের দায়িত্ব কোনো যোগ্য নেতা গ্রহণ করলে তার দ্বারা ধর্মের ও বিজ্ঞানের উন্নতি হবে এবং দেশের সুনাম বৃদ্ধি পাবে। আর এই অভিযানে বিবেকানন্দের তুল্য মহানায়ক কে হতে পারেন? আপনি কি এই পথে আমাদের জাতীয় ঐতিহ্যকে নবজীবন দান করার জন্য আত্মনিয়োগ করবেন? বোধহয় শুরুতে এ ব্যাপারে জনসাধারণকে উদ্দীপিত করার জন্য অগ্নিময় বাণী সম্বলিত একটি পুস্তিকা প্রচার করলেই ভালো করবেন। প্রকাশের সমস্ত ব্যয়ভার আমি সানন্দে বহন করব। শ্রদ্ধাবনত, হে প্রিয় স্বামীজি, আপনার বিশ্বস্ত জামশেদজি এন টাটা। জামশেদজি বুঝেছিলেন যে তার পরিকল্পনাকে সফল করতে গেলে কেবলমাত্র টাকাই যথেষ্ট নয়, মানুষ চাই। আর তার সেই মুহূর্তে মনে হয়েছিল যে মানুষকে তার এই কর্মযজ্ঞে আহ্বান করার জন্যে, আকৃষ্ট করবার জন্যে, সামিল করবার জন্যে স্বামী বিবেকানন্দের থেকে যোগ্যতর অধিনায়ক আর কেউ হতে পারেন না। আমরা পরবর্তীকালে দেখছি যে স্বামী বিবেকানন্দ ওই টাটার অনুরোধ অনুযায়ী কোনো প্যাম্পলেট ছাপিয়েছিলেন কিনা, বিতরণ করেছিলেন কিনা আমরা জানি না, তার কোনো লিখিত রেকর্ড নেই। কিন্তু 1899 সালের এপ্রিল মাসে প্রবুদ্ধ ভারতে একটি আবেদনপত্র বেরিয়েছিল, যেন পত্রিকা কর্তৃপক্ষ, পত্রিকার সম্পাদক জনসাধারণের কাছে এই আবেদন করছেন, এবং এই আবেদনের পত্রের ভাষা থেকে পরিষ্কার বোঝা যায়
যে এই আবেদনটি করা হয়েছিল স্বামী বিবেকানন্দের নির্দেশে, এবং স্বামী বিবেকানন্দ যে জামশেদজি টাটার ওই চিঠির দ্বারা উৎসাহিত হয়ে প্রবুদ্ধ ভারত কর্তৃপক্ষকে এই আবেদনপত্র প্রচার করবার নির্দেশ দিয়েছিলেন, সেটিও ওই আবেদনপত্র দেখলে স্পষ্ট হয়ে ওঠে। আমি ওই পত্রের কিছু অংশ পড়ে শোনাচ্ছি। স্বামীজি বলছেন, ভারতের মঙ্গলের জন্য এ পর্যন্ত যত পরিকল্পনা করা হয়েছে তাদের মধ্যে মিস্টার টাটার পোস্ট গ্র্যাজুয়েট ইউনিভার্সিটির পরিকল্পনা সবচেয়ে সময়োচিত এবং সুদূর প্রসারী। এর থেকে আর বেশি সময়োচিত এবং সুদূর প্রসারী ফলপ্রদ আর কখনো কিছু হয়েছে কিনা আমার সন্দেহ। স্বামীজি বলছেন, অর্থাৎ পরবর্তীকালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এই যে প্রতিষ্ঠিত হয়েছে, তার পেছনে স্বামীজির যে প্রত্যক্ষ প্রাণপ্রদ অনুপ্রেরণা কাজ করেছে, এতে কোনো সংশয় নেই। স্বামীজি আরও বলছেন, মিস্টার টাটার পরিকল্পনার খুঁটিনাটি বিষয়ের মধ্যে এখন প্রবেশ করা নিষ্প্রয়োজন। আমাদের পাঠকগণের সকলে নিশ্চয়ই এ সম্বন্ধে মিস্টার পাদশার প্রাঞ্জল রচনা পড়েছেন। আমরা কেবল এর পশ্চাৎবর্তী নীতির রূপটি তুলে ধরব। তারপর ওই সম্পাদকীয় আবেদনে, প্রবুদ্ধ ভারতের ওই সম্পাদকীয় আবেদনে বলা হচ্ছে, যদি ভারতকে বাঁচতে ও উন্নতি করতে হয়, যদি পৃথিবীর মহান জাতিসমূহের মধ্যে ভারতীয় জাতিকে স্থান লাভ করতে হয়, তাহলে প্রথমেই খাদ্য সমস্যার সমাধান করতে হবে। আর এই তীব্র প্রতিযোগিতার দিনে ওই সমস্যার সমাধান একমাত্র হতে পারে মানব জাতির প্রধান দুই অন্নদাতা কৃষি ও বাণিজ্যের সম্মিলনে আধুনিক বিজ্ঞানের অনুপ্রবেশের দ্বারা। খুব সুদূর প্রসারী অন্তর্দৃষ্টির পরিচয় আমরা এই আবেদনের মধ্যে পাই। কারণ আমরা পরবর্তীকালে দেখব, যখন মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতের জাতীয় গণ আন্দোলন সংগঠিত হচ্ছে, মহাত্মা গান্ধী পরিষ্কারভাবে গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণ চান এবং কোনোভাবেই ভারী শিল্পের ক্ষেত্রে যে বিনিয়োগ করা হোক সেটির সম্পূর্ণ বিরুদ্ধে। মহাত্মা গান্ধী চান যে ক্ষুদ্র এবং কুটির শিল্প সঞ্জীবিত হবে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং ভারতকে শক্তিশালী করে তোলার জন্য শিল্পোন্নয়নের কোনো প্রয়োজন নেই, ভারতীয় ভারী শিল্পের উন্নয়নের কোনো প্রয়োজন নেই। স্বামীজি কিন্তু এই দিক থেকে কোনো একপেশে দৃষ্টিভঙ্গি গ্রহণ করছেন না। মহাত্মা গান্ধীর ওইসব কথা বলার অনেক আগে স্বামীজি বলছেন যে ভারতকে যদি উন্নতি করতে হয়, কৃষিরও উন্নয়ন করতে হবে, শিল্পেরও উন্নয়ন করতে হবে। এই দুই উন্নয়নের মধ্যে একটি ভারসাম্য থাকা দরকার। পরবর্তীকালে আমরা দেখব যে স্বামীজির এই চিন্তাধারা তার ভাবশিষ্য নেতাজি সুভাষচন্দ্র বোসের মধ্যে সঞ্চারিত হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত যখন স্বাধীন হবে, সেই ভারত কোন অর্থনৈতিক পন্থা অবলম্বন করবে ইত্যাদি সম্পর্কে তার মতামত প্রকাশ করেছিলেন। তখন তিনি ওই স্বামীজির মতই অনুসরণ করেছিলেন, তার প্রতিধ্বনি করেছিলেন, আমরা দেখতে পাই। ওই প্রবুদ্ধ ভারতের সম্পাদকীয় আবেদনে আরও বলা হচ্ছে যে এখন প্রতিদিন আধুনিক মানুষ যে হারে চতুর কলাকৌশল বাড়িয়ে যাচ্ছে, তার সঙ্গে প্রতিযোগিতায় পুরানো পদ্ধতি কদাপি টিকতে পারবে না। একবারে স্বামীজি প্রফেট, তো অনেক দূর পর্যন্ত তিনি দেখতে পান। তিনি দেখছেন যে ওই ক্ষুদ্র কুটির শিল্প, গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতির পুনর্জাগরণ সব সত্য, সবটার দরকার আছে, কিন্তু সেটাকেই যদি আমরা এই গ্রামীণ অর্থনীতির উন্নয়নকেই আমরা আমাদের একমাত্র মূলধন করি অ্যাট দি কস্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তাহলে আমাদের ক্রমাগত বিশ্ব অর্থনীতিতে, আন্তর্জাতিক রাজনৈতিক মানচিত্রে পিছনের সারিতে চলে যেতে হবে। ওই জন্যই প্রবুদ্ধ ভারতের সম্পাদকীয় আবেদনে বলা হচ্ছে, এখন প্রতিদিন আধুনিক মানুষ যে হারে চতুর কলা কৌশল বাড়িয়ে যাচ্ছে,
তার সঙ্গে প্রতিযোগিতায় পুরানো পদ্ধতি কদাপি টিকতে পারবে না। যারা সবচেয়ে কম শক্তি ও অর্থ ব্যয় করে প্রকৃতির কাছ থেকে সবচেয়ে বেশি আদায় করে নিতে না পারবে, তাদের পক্ষে দ্বার রুদ্ধ। পতন ও বিনাশী তাদের নিয়তি, কোনো অব্যাহতি নেই। তারপর আরও কিছু কথা বলে ওই আবেদনে আবার বলা হচ্ছে, পুনর্বার বলছি, আধুনিক ভারতে সমগ্র জাতির মঙ্গল সম্ভাবনায় আকীর্ণ এই ধরনের আর কোনো পরিকল্পনা উপস্থিত করা হয়নি। সুতরাং সমস্ত জাতি যেন শ্রেণী ও সম্প্রদায়গত ক্ষুদ্র স্বার্থের উপরে উঠে পরিকল্পনাটিকে সফল করবার জন্য আত্মনিয়োগ করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা সংঘগতভাবে মনে করি যে প্রবুদ্ধ ভারতের এই সম্পাদকীয় আবেদন, যেটি স্বামীজির নির্দেশ অনুসারে পরিকল্পিত হয়েছিল, সেটি ভারতের ছাত্রীদের বৃত্তিমুখী বিদ্যাদানের প্রথম দার্শনিক উদ্যোগ, ভাবগত উদ্যোগ, একথা বললে খুব একটা অত্যুক্তি হয় না। স্বামীজি আমাদের যখন বেলুড় মঠের নিয়মকানুন তৈরি করেছিলেন, তখন এই শিল্পোন্নয়নের কথা খুব স্পষ্টভাবে সেখানে বলছেন যে তেজি অসাং নদোষায় বহ্নে সর্বভুজো যথা, শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 33 নম্বর অধ্যায় থেকে তিনি কোট করছেন। বলছেন যে তেজিয়ান ব্যক্তির কোনো দোষ হয় না, কারণ তেজিয়ান ব্যক্তি কে? যিনি পবিত্র, যিনি নিঃস্বার্থ এবং যিনি বিদ্বান। এই নিঃস্বার্থতা, পবিত্রতা এবং বিদ্যাবত্তা যার মধ্যে সম্মিলিত হয়েছে, তিনিই হচ্ছেন তেজি ব্যক্তি। তিনি যেটি করেন, বুঝতে হবে তার পেছনে তার ব্যক্তিগত কোনো কায়েমি স্বার্থ নেই। তিনি যেটি করেন সেটি সমগ্র মানুষের, মানব জাতির, মানবতার মঙ্গলের জন্য। সুতরাং এই রকম কোনো ব্যক্তি যদি ভারতবর্ষে শিল্পোন্নয়নের স্বার্থে, অর্থাৎ গণস্বার্থে, এই বৃত্তিমুখী শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা ইত্যাদির প্রচার প্রসার কল্পে আত্মনিয়োগ করেন, তাহলে সেটি সফল হতে বাধ্য। স্বামীজি এমন পর্যন্ত স্বপ্ন দেখেছিলেন যে তিনি বলছেন, মধ্য ভারতে হাজারিবাগ প্রভৃতি জেলার নিকট উর্বর, সজল, স্বাস্থ্যকর অনেক ভূমি এখনও অনায়াসে পাওয়া যাইতে পারে। ওই প্রদেশে এক বৃহৎ ভূমিখণ্ড লইয়া তাহার উপরে একটি বৃহৎ শিল্প বিদ্যালয় ও ধীরে ধীরে কারখানা ইত্যাদি খুলিতে হইবে। অন্নাগমের নূতন পথ যেমন আবিষ্কৃত হইতে থাকিবে, লোক তেমনি উক্ত উপনিবেশে আসিতে থাকিবে। তখন তাহাদিগকে যে প্রকারে গঠিত করিবে, সে প্রকারেই গঠিত হইবে। আমরা পরবর্তীকালে দেখতে পাচ্ছি যে দণ্ডকারণ্য প্রজেক্ট করে উঠছে। তারপর আমাদের এখন যেটি ঝাড়খণ্ড, আগেরকার বিহার, সেখানে জামশেদজি টাটার স্বপ্নের শিল্পনগরী সেখানে গড়ে উঠছে, আমরা দেখেছি। এবং এখনকার যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ তো কোনো প্রশ্নই নেই যে একদম স্বামীজির আদর্শ অনুসরণ করে একদম শিল্পোন্নয়ন এবং সঙ্গে সঙ্গে কৃষির উন্নয়ন এবং কৃষির আধুনিকীকরণ, এর মধ্যে একটা অভূতপূর্ব ভারসাম্য আজকের ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি। অন্তত তত্ত্বগতভাবে এটি সকলেই মেনে নিয়েছেন। এবার সেটিকে প্রয়োগের প্রশ্ন, যেখানে যতটুকু সামর্থ্য আছে প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। অন্তত এই প্রয়াসের কোনো খামতি নেই, এটুকু আমরা বলতেই পারি। স্বামীজি বলছেন যে চাই ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্ত, আর মূলমন্ত্র ব্রহ্মচর্য, শ্রদ্ধা আর আত্মপ্রত্যয়। চাই স্বাধীনভাবে স্বদেশী বিদ্যার সঙ্গে ইংরেজি আর সায়েন্স পড়ানো। চাই টেকনিক্যাল এডুকেশন। চাই যাতে ইন্ডাস্ট্রি বাড়ে, লোকে চাকরি না করে 2 পয়সা করে খেতে পারে। তার সেই স্বপ্ন আজ সফল হওয়ার পথে। স্বামীজি আরও বলছেন, আমরা চাই বা না চাই, পাশ্চাত্যের সংঘবদ্ধ কার্যপ্রণালী ও বাহ্য সভ্যতার ভাব আমাদের দেশে প্রবেশ করে গোটা দেশকে ছেয়ে ফেলবার উপক্রম করছে। বলছেন আমরা চাই না চাই,
পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য সংস্কৃতির কে শুধু গালাগাল করলে তো হবে না। আমরা চাই বা না চাই সেটা ইতিমধ্যেই ছেয়ে ফেলছে। এটাই হচ্ছে নিয়তি, এটাই হচ্ছে ভবিতব্য। তাহলে এই অবস্থায় আমরা কি করব? আমরা কি একদম এই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করব, না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশ্চাত্য সভ্যতার সমালোচনা করে যাব আর এদিকে ক্রমাগত পিছিয়ে পড়তে থাকব? এখানে আমাদের দায়িত্ব কি হবে? স্বামীজি বলছেন, আমরা চাই বা না চাই পাশ্চাত্যের সংঘবদ্ধ কার্যপ্রণালী ও বাহ্য সভ্যতার ভাব আমাদের দেশে প্রবেশ করে গোটা দেশকে ছেয়ে ফেলবার উপক্রম করেছে। তেমনি ভারতীয় ধর্ম ও দর্শন পাশ্চাত্য দেশকে প্লাবিত করবার উপক্রম করছে। কেউই এর প্রতিরোধ করতে পারবে না। আমরাও জড়বাদী সভ্যতার প্রভাব সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারবো না। সম্ভবত কিছু কিছু বাহ্য সভ্যতা আমাদের পক্ষে মঙ্গলকর, পাশ্চাত্য দেশের পক্ষে আবার সম্ভবত একটু আধ্যাত্মিকতারও প্রয়োজন। তাহলে উভয়েরই সামঞ্জস্য রক্ষা করতে হবে। আমাদের যে পাশ্চাত্য দেশ থেকে সব কিছু শিখতে হবে বা পাশ্চাত্যকে আমাদের কাছে সব কিছু শিখতে হবে তা নয়। আমাদের কাছ থেকে পাশ্চাত্য শিখবে, পাশ্চাত্যের কাছ থেকেও আমরা শিখব। ওই দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। স্বামীজি আরও বলছেন, ভোগের ব্যাপারে কিভাবে সফলতা লাভ করা যায় আমরা পাশ্চাত্য জাতির কাছে সে সম্বন্ধে কিছুটা শিখতে পারি, কিন্তু খুব সাবধানে এই শিক্ষা গ্রহণ করতে হবে। খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেসব লোক দেখি তাদের প্রায় কারোর জীবনই খুব আশাপ্রদ নয়। এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ, অন্যদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা। এই দুইটির মধ্যে প্রাচীন হিন্দু সমাজকেই আমি বেছে নেব। মানে এটা কি? মানে পাশ্চাত্যের যে প্রযুক্তি সেটি নিতে আমরা কোনো কার্পণ্য করব না, কোনো দ্বিধা করব না, কিন্তু তার মানে আমরা যে আমাদের নিজেদের সংস্কৃতি, নিজেদের যে মূল ভিত্তি, সেটির বিনিময়ে পাশ্চাত্যের প্রযুক্তিকে বরণ করব, তাও নয়। আমাদের নিজের মূল ভিত্তি খুব গভীরে গ্রথিত থাকবে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে মডার্ন হব। অর্থাৎ ওই যা বলেছেন স্বামীজি, যে ওয়েস্টার্ন সায়েন্সের সঙ্গে বেদান্তের ভাবাদর্শের একটা অপূর্ব সম্মিলন করতে আমাদের হবে। ভয় আছে, স্বামীজি বলছেন, ভয় আছে যে এই পাশ্চাত্য বীর্য তরঙ্গে আমাদের বহুকালার্জিত রত্নরাজি বা ভাসিয়া যায়। ভয় হয় পাছে প্রবল আবর্তে পড়িয়া ভারতভূমিও ঐহিক ভোগলাভের রণভূমিতে আত্মহারা হইয়া যায়। ভয় হয় পাছে অসাধ্য, অসম্ভব এবং মূলচ্ছেদকারী বিজাতীয় ঢঙের অনুকরণ করিতে যাইয়া আমরা ইতও নষ্ট ততও ভ্রষ্ট হইয়া যাই। এই জন্য ঘরের সম্পত্তি সর্বদা সম্মুখে রাখিতে হইবে। ঘরের সম্পত্তি মানে কি? আমাদের ভারতের আধ্যাত্মিক ভাব ও রাজি, পবিত্রতা, শ্রদ্ধা, বিদ্যাবত্তা, এইগুলিকে সামনে আমাদের আদর্শ করে রাখতে হবে। তারপরে সামনে আদর্শ করে পাশ্চাত্য প্রযুক্তিও আমরা ব্যবহার করতে দ্বিধা করব না। স্বামীজি বলছেন, এই জন্য ঘরের সম্পত্তি সর্বদা সম্মুখে রাখিতে হইবে, যাহাতে অসাধারণ সকলে তাহাদের পিতৃধন সর্বদা জানিতে ও দেখিতে পারে। পৃথিবীর অন্য জাতিগুলির কাছ থেকে আমাদের কিছু শিখিবার আছে কি? সম্ভবত অন্য জাতির কাছ থেকে আমাদের কিছু বহির্বিজ্ঞান শিখিতে হইবে। কিভাবে সংঘ গঠন করে পরিচালনা করতে হয়, বিভিন্ন শক্তিকে প্রণালীবদ্ধভাবে কাজে লাগিয়ে কিভাবে অল্প চেষ্টায় ফললাভ করতে হয়, তাও শিখতে হবে। ভারতবর্ষকে ইউরোপের কাছে শিখতে হবে বাইরের জগৎকে কি করে জয় করা যায়, আর ইউরোপকে ভারতের কাছে শিখতে হবে অন্তর্জগৎকে জয় করবার উপায়। এখন কিন্তু তাই হচ্ছে। যদি আমরা ইউরোপীয় দেশগুলির সম্পর্কে একটুখানি খোঁজ খবর করি, আমরা দেখব ভারতীয় ধর্ম, ভারতীয় দর্শন, ভারতীয় আধ্যাত্মিকতা, ভারতীয় যোগ দর্শন, যোগা ওরা বলেন, সেটি যে কী রকমের চাহিদা, কারণ তারা ভোগের চূড়ান্ত তারা দেখেছেন। এখন তাদের নিবৃত্তির দিকে কিছু কিছু মন যাচ্ছে। তারা চাইছেন যে এত তো প্রযুক্তির উন্নতি হলো, এত তো বিজ্ঞানের উন্নতি হলো, কিন্তু
সেটি এখনও অধরা থেকে যাচ্ছে। সে শান্তি কোথায় পাওয়া যাবে? সেই জন্যে তারা ভারতের জীবন দর্শনের দিকে, ভারতের জীবন চর্চার দিকে ঝুঁকে পড়ছেন। এটি স্বামীজি এই এতদিন আগে এইসব কথা বলছেন। স্বামীজি বলছেন, ভারতবর্ষকে ইউরোপের কাছে শিখতে হবে বাইরের জগৎকে কি করে জয় করা যায়, আর ইউরোপকে ভারতের কাছে শিখতে হবে অন্তর্জগৎকে জয় করবার উপায়। তাহলে তখন হিন্দু আর ইউরোপীয় বলে আলাদা কিছু থাকবে না, থাকবে একটি আদর্শ মানব জাতি, যে বহির্জগৎ এবং অন্তর্জগৎ উভয়কেই জয় করেছে। মানুষের মহিমার একটা দিক আমরা বিকশিত করেছি, তারা করেছে অন্য আরেকটি দিক। প্রয়োজন হলো এই দুইয়ের সম্মিলন ঘটানো। এইসব স্বামীজি বলছেন। তা এই সূত্রে আমরা বলতে পারি যে এই স্বামীজির ভাবনায় বৃত্তিমুখী বিদ্যাদানকে সামনে রেখে রামকৃষ্ণ মিশনও এই বিগত বছরগুলিতে প্রথাগতভাবে তামিলনাড়ুতে যেমন কোয়েম্বাটোর মিশন, চেন্নাই স্টুডেন্টস হোম, পশ্চিমবঙ্গে যেমন সারদাপীঠ, রহড়া, নরেন্দ্রপুর ইত্যাদি যে সেন্টারগুলো এই বৃত্তিমুখী বিদ্যাদানের কাজ নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন ধরে করে চলেছেন। এছাড়াও অপ্রথাগতভাবে এই বৃত্তিমুখী বিদ্যাদানের প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন নিরন্তর প্রচার করে যাচ্ছেন এবং রামকৃষ্ণ মিশনের ভাবধারায় সঞ্জীবিত হয়ে, উজ্জীবিত হয়ে এই অনেক সাধারণ মানুষ এবং তাদের দ্বারা সংগঠিত অসংখ্য সংগঠন এই বৃত্তিমুখী বিদ্যাদানের কাজকে তাদের ব্রত হিসাবে এবং বৃত্তি হিসাবে গ্রহণ করেছেন। স্বামীজি একটি কথা বারবার করে বলছেন যে সেলফ রিলায়েন্স, সেলফ ডিপেন্ডেন্স, নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। আমি নিজে প্রতিদিন যেটি ব্যবহার করি সেটা যাতে নিজেই উৎপাদন করতে পারি। কেন আমি অপরের ওপর নির্ভর করব? কেন আমি অপর দেশ বা অপর জাতির উপর নির্ভর করব? স্বামীজি বলছেন যে একজন যদি নিজের পায়ে দাঁড়াতে না শেখে তাহলে পৃথিবীর সমস্ত সম্পদ যদি একটি গ্রামেও ঢেলে দেয়া যায়, সেই সম্পদ সেই গ্রামটির তুলনায় প্রতুল হবে না, এনাফ, মানে ইট উইল নট বি এনাফ ফর দ্যাট ভিলেজ। এই কথায় আমরা বারবার করে দেখতে পাই এই আত্মনির্ভরশীল হওয়া, সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ রিলায়েন্ট, এইগুলি সব হচ্ছে উপনিষদের ভাবনা। উপনিষদে আছে যে গুরুমুখে মহাবাক্যের কথা শুনতে হবে। এইটিকে বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে পাণ্ডিত্যম। তারপরে বলা হচ্ছে সেটিকে এই গুরুমুখে যা শুনলাম সেটিকে মনন করতে হবে। এই মনন করার কাজটি কেবলমাত্র একটা স্কলারলি কাজ নয়। এই মনন করা মানে শুধুমাত্র কোজিটেশন বা রিফ্লেকশনকে বোঝায় না, এটা কেবলমাত্র কোনো একাডেমিক কাজ নয়। এইটি আমার নিজের ব্যবহারের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, অর্থাৎ আমার ব্যবহারটাই এমন হবে যে আমি স্বাবলম্বী, আমি আত্মনির্ভরশীল। প্রতিটি কাজে, আমার প্রতিটি ব্যবহারে, আমার প্রতিটি আচার আচরণে আমি স্বাবলম্বী, আত্মনির্ভরশীল। আমি অযথা অপরের ওপর নির্ভর করি না, অপরকে উদ্বিগ্ন করি না, অপরের ওপর নির্ভর করি না। এই যে ভাব, এটি হচ্ছে প্রকৃতি বলের ভাব। উপনিষদ বলছেন এটিকে বাল্যম, বলস্য ভাবম, বাল্যম। এইটি আসবে একমাত্র আধ্যাত্মিকভাবে যদি কেউ স্বনির্ভর হয়, তখন বৃত্তিগতভাবেও স্বনির্ভরতা অটোমেটিক্যালি আসবে। এটিই হচ্ছে রামকৃষ্ণ সংঘের বৃত্তিমুখী বিদ্যাদানের মর্মকথা। আমরা সকলে শ্রী ভগবানের কাছে এই প্রার্থনা করি যে এই বৃত্তিমুখী বিদ্যাদানের যে আদর্শ সম্পর্কে আমরা এতক্ষণ খুব সংক্ষেপে অনুধ্যান করবার চেষ্টা করলাম, আমরা নিজ নিজ সামর্থ্য অনুসারে তাতে যেন আমাদের নিজেদের অবদান রাখতে পারি। এই কথা বলে আমি সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শেষ করছি। নমস্কার।